Oh, Shubho Sandhya. Hope I am audible, Kalpana. Am I? Today's sound is okay? Today's sound is okay? Audible and visible? Sure. Okay. Shubho Sandhya. Hope I am audible, Kalpana. আমি অ্যান্ড্রয়েডটা অন রাখছি না কারণ শব্দ আসছে, ওই শব্দটা আবার মেন ডেস্কটপে রিসিভ করছে। পরে ওদের প্রশ্নগুলো থাকলে আমি দেখে নেব, দেখে আমি উত্তর দেব, কারণ এই ডেস্কটপের স্ক্রিনে তোমাদের কমেন্টসগুলো আসছে না, জানি না ওটা কোথায় আসছে। ওটা দেখছি অ্যাট দি এন্ড আসছে, পরে অ্যান্ড্রয়েডটায় আসছে, কিন্তু ওটা আবার অন রাখলে শব্দ আসবে, ইকো আসবে। আচ্ছা, আজকে যেটা আমি সাবজেক্টটা নিয়েছিলাম, যে কয়েকদিন আগে এই এক কংগ্রেসি নেতার একটা বই বেরিয়েছে, তাতে একটা কমেন্টস আছে, সেটা খুব হইচই হচ্ছে, যে হিন্দুত্ব, তার সমালোচনা করতে গিয়ে একটা জায়গায় লিখেছে আরএসএস ইজ ইকুয়াল টু বোকো হারাম অ্যান্ড আইএসআইএস। ভারতবর্ষের আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং বোকো হারাম আর আইএসএস এর সমান। বোকো হারাম যেমন ব্রুটাল টেরোরিস্ট, আইএসআইএস যেমন পাকিস্তানের ব্রুটেল এবং টেরোরিস্ট, ঠিক আরএসএস এর সঙ্গে তাদের তুলনা করেছে। এবং এই যে ইকুয়েশনসগুলো, এই যে ন্যারেটিভগুলো, এই নতুন নতুন আবিষ্কারগুলো, এগুলো কেন কংগ্রেস করে? সোনিয়া কংগ্রেসের আবিষ্কার এটা। এবং কিছুদিন আগে ইউপিএ গভর্নমেন্ট সোনিয়া তখন একটা আবিষ্কার করেছিল হিন্দু টেরোরিজম। এই যে বারে বারে এই জিনিসগুলো কেন আসছে, আমি মনে করিয়ে দিই একটা জিনিস। হোপ আই এম অডিবল। নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে কি কি অভিযোগ হয়েছিল? গান্ধী ঘুরিয়ে ফিরিয়ে তো নেতাজিকে দেশদ্রোহী বলেছিলেন, খুব বাঁকা করে বলেছিলেন হাজার হোক সুভাষ বোস দেশের শত্রু নয়, মানে ঘুরিয়ে ফিরে দেশদ্রোহী বলেছিলেন। নেহেরু বলেছিলেন সুভাষ বোস দেশের শত্রু, ভারতবর্ষে এলে আমি তরবার নিয়ে বরণ করব। হ্যাঁ, ইউ আর লিসনিং পায়েল চক্রবর্তী, অডিবল। ওকে, থ্যাংক ইউ। এবার তারপরে কমিউনিস্টরা বলেছিল সুভাষ বোস এলে বুলেট নিয়ে অভ্যর্থনা করবো দেশদ্রোহী। একটা জিনিস মনে রেখো, যুগে যুগে লাস্ট 100 বছর ইন্ডিয়ান পলিটিক্স, যেটা বলেছি আমি, একটা পলিটিক্যাল পার্টি তারা তৈরি হয়েছে, কংগ্রেস, তারপর মুসলিম লীগ, তারপর কমিউনিস্ট, এই তিনটে গ্রুপ তৈরি হয়েছে ফরেন ইন্টারেস্টকে সার্ভ করার জন্য। এদেরকে যে কোনো জাতীয়তাবাদী সংগঠন বা যে কোনো জাতীয়তাবাদী ব্যক্তিকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করতে হবে, এটা ওদের অব্লিগেশন। দিস ইজ দেয়ার obligation to serve their own purpose and serve the interest of the enemies of the country, যারা হচ্ছে ওদের মাস্টার। কংগ্রেস, তারপর মুসলিম লীগ, তারপর কমিউনিস্ট, এরা অলওয়েজ সার্ভিং দ্য ফরেন মাস্টার্স। দে আর ক্রিয়েটেড ইন ইন্ডিয়া বাই দ্য ফরেনার্স। আগেও বলি, সুতরাং এদেরকে এটা করতে হবে। এদেরকে জ্বলন ধরেছে, জ্বালা হচ্ছে অনেক কারণে, বহুবার বলেছি। 90s পর থেকে ভারতবর্ষে এমন একটা ক্ষমতার উত্থান হয়েছে, যে উত্থানটা এদের পক্ষে খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। শুধু এদের পক্ষে নয়, এদের যে ফরেন মাস্টার্স আছে, যারা ভারতবর্ষের এনিমি, তাদের পক্ষেও খুব ক্ষতিকর। এই ভারতবর্ষের যে শক্তির উত্থান 90s পরে, আমি আরো স্পেসিফিক্যালি বলেছি, ইট ইজ রাম জন্মভূমি মুভমেন্ট। এই মুভমেন্টটা ভারতবর্ষের রাজনীতির নিউক্লিয়াসকে চেঞ্জ করেছে, প্যারাডাইম শিফট করেছে। ভারতবর্ষের রাজনীতির যাকে বলে ভার কেন্দ্রকে পরিবর্তন করেছে। তার আগে
ভারতবর্ষের রাজনীতির ওই কতগুলো ডায়লগ ছিল, সেকুলারিজম, সোশ্যালিজম, এসব কথাবার্তা ছিল, এটা পুরোপুরি চেঞ্জ হয়ে চলে গেছে এখন ভারতীয় তত্ত্ব, ভারতীয়ত্ব, ইন্টারেস্ট অফ দি ভারতবর্ষ, ভারতবর্ষের হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, ভারতবর্ষের যে ভারতীয়ত্ব, দ্যাট ইজ ইকুয়াল টু হিন্দুত্ব। আমি এটা শেষে আসবো, এই যে মাঝে মাঝে স্কলাররা বলে না যে হিন্দুত্ব শব্দের ডিজাইন নাকি জাস্ট কয়েক দশক, কে কবে তৈরি করেছে? ভারতবর্ষের যে হিন্দু শব্দের ডিজাইন, হিন্দুত্ব শব্দের ডিজাইন, সংস্কৃত, মেনি সেঞ্চুরিজ, মেনি সেঞ্চুরিজ। এর মানে কি আমি পরে আসবো, তার আগে একটা জিনিস একটু বলে রাখি। এই আমি বহুভাগে বলেছি যে ভারতবর্ষের পার্টিশনটা হচ্ছে ভারতবর্ষের বহু সেঞ্চুরিজের মোস্ট ট্র্যাজিক ইভেন্ট, মোস্ট ট্র্যাজিক ইভেন্ট। আর পার্টিশন অ্যান্ড ট্রান্সফার করার পরে মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইভেন্ট যদি বলো, দিস ইজ দ্য এমার্জেন্সি ইন 1975। আর জিওগ্রাফিক্যাল চেঞ্জ যদি বলো, in this last 70 years, it is the Bangladesh Liberation Movement, birth of Bangladesh. So far the geographic change বলো, আর যদি as a whole যদি বলো, socio-political dynamics, the most important factor event is the Ram Janmabhoomi Temple movement. ভারতবর্ষের রাজনীতিতে মৌলিক পরিবর্তন হয়েছে। তার আগে ব্রিটিশের সৃষ্টি করা যে তিনটে পলিটিক্যাল পার্টির যে ডোমিনেন্স ছিল, কংগ্রেস, মুসলিম লীগ অ্যান্ড কমিউনিস্ট পার্টি, এরা আস্তে আস্তে ইজ লুজিং দেয়ার ইম্পর্টেন্স। এইখানটাই হচ্ছে এই সিকুলার পার্টিগুলোর জ্বালা, কারণ ভারতবর্ষ তার রুট খুঁজতে এসেছে। নাও দ্য ইন্ডিয়ান্স, ভারতীয়ানস আর সার্চিং দেয়ার রুট, সার্চিং দেয়ার হেরিটেজ, হিস্ট্রি। আমি আবার বলে রাখি, ভারতবর্ষের এই যে গত কয়েকশো বছরের, প্রায় 1000 বছরের যে অধঃপতন, আরো বেশি 1500 বছরের অধঃপতনের মূল কারণটা কোথায়? মূল কারণ হচ্ছে ভারতবর্ষের যে জীবনবোধ, যে সনাতন ধর্ম, যেটা হিন্দুত্ব, তাকে আমরা আস্তে আস্তে ভুল বুঝতে শুরু করলাম। Our inability to interpret that utility for our life, life individual, life social, life family, and life for the and the national life, এই ভুল বোঝা। আর পাশ্চাত্যের যে রিলিজন, যে আব্রাহামিক রিলিজন, খ্রিস্টানিটি দেন ইসলাম, এর সঙ্গে আমাদের ধর্মগুলোকে আমাদের সনাতনভাবে গুলিয়ে ফেললাম। আমরা ভুলে গেলাম যে ওদের যেটা রিলিজন ইজ নট আওয়ার ধর্ম। আওয়ার ধর্ম, সনাতন ধর্ম, ইজ অফ ডিফারেন্ট কনসেপ্ট। ওদের ধর্ম যেটা রিলিজন, আব্রাহামিক রিলিজন, ওদের জেনেসিসটা কমপ্লিটলি আলাদা, ওদের পারপাসটাও কমপ্লিটলি আলাদা। আমাদের ধর্ম রিলিজন নয়, আমাদের ধর্ম যা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে ধারণ করে রাখে। এবং এই ধর্ম কোনো ব্যক্তির মুখ থেকে আসে, এর যুগ যুগে সঞ্চিত যে উইজডম, তারই ট্রেটাইজ, দ্যাট ইজ সনাতন ধর্ম। এবং গত 5000 বছরে সেটাই হিন্দুত্ব। হিন্দু শব্দের ডিজাইন হয়েছে আজ থেকে কয়েক হাজার বছর আগে, হার্ডলি 3-4000 বছর আগে। তার আগে ছিল বৈদিক সভ্যতা, যে বৈদিক সভ্যতার যুগে ভারতবর্ষের কোনো প্র্যাকটিক্যালি বাউন্ডারি ছিল না। ইট ওয়াজ এ কালচারাল সিভিলাইজেশন, যার বাউন্ডারি ছিল মাচ বিয়ন্ড দ্য মেডিটেরিয়ান অন দ্য ওয়েস্ট, ইভিন এক্সটেন্ডিং আপ টু দ্য আমেরিকা, মিডল আমেরিকা, and on the east side towards the Pacific region, all its islands, including Japan, Pacific Islands.
অ্যান্ড টু দ্য সেন্ট্রাল এশিয়া, চায়না। যে জন্য আপনারা দেখবেন গোটা পৃথিবীর গত 5000-7000 বছরের সভ্যতার ইতিহাসগুলোতে দেখবেন কতগুলো কমনালিটি, দ্যাট কমনালিটি দেখবেন সব জায়গাতে। সভ্যতাগুলো, সব সভ্যতা কিন্তু মারা গেছে, একমাত্র সভ্যতা বেঁচে আছে ইন কন্টিনিউটি, ভারতবর্ষের সভ্যতা। এবং এই সব সভ্যতাগুলো এই পৌত্তলিক সভ্যতা, যারা আইডল ওয়ার্শিপার্স, দে আর নেচার ওয়ার্শিপার্স। তারা নেচারকে পুজো করেছে, সূর্যকে পুজো করেছে, জলকে পুজো করেছে, বায়ুকে পুজো করেছে, তারপরে মূর্তি পুজো করেছে। এই সব জায়গার কমিউনিটি, এই সব কমনালিটির কেন্দ্রে হচ্ছে কিন্তু ভারতবর্ষ। সেই সভ্যতা কিন্তু ইন কন্টিনিউটি টিকে আছে। আর একটা জিনিস বলে রাখি, বেনারস হচ্ছে এই পৃথিবীতে যতগুলো মানব সভ্যতা হ্যাবিটেট, লিভিং প্লেস আছে, তার মধ্যে ওল্ডেস্ট হিউম্যান হ্যাবিটেট সার্ভাইভিং ইন কন্টিনিউটি। পৃথিবীতে মধ্য আমেরিকার যে সভ্যতাগুলো, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, সভ্যতা একসময় হিউম্যান হ্যাবিটেট মারা গেছে, শুকিয়ে গেছে। ওয়েস্ট এশিয়ার সভ্যতাগুলো মরে গেছে, তুমি ইজিপশিয়ান সভ্যতা মরে গেছে, মহেঞ্জোদারো শেষ হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন বেনারসের যে হ্যাবিটেট, যে পপুলেশন continuity, human population continuity is the oldest population, oldest habitat of the human beings living in continuity. এবং সেই জায়গাতে একটা জিনিস একটু বলে রাখি, কোথায় গর্বের জায়গা। ভারতবর্ষ থেকে অনেক হেরিটেজ, অনেক আর্ট, মূর্তি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। 100 বছর আগে বেনারসের মায়ের মন্দিরের মায়ের মূর্তি চুরি হয়ে কানাডায় ছিল, এই 72 ঘন্টা আগে ফিরে এসেছে, বিং সেটেলড ইন বেনারস, অন্নপূর্ণার মূর্তি। এবং ডজন ডজন মূর্তি ফিরে আসছে, বহু হাজার হাজার মূর্তি হারিয়ে গেছে। উই আর ট্রাইং টু রিকভার, উই আর লাইক ট্রাইং টু সি টু দ্য ডেপথ অফ আওয়ার হিস্ট্রি হেরিটেজ। তোমরা আব্রাহামিক রিলিজনের টেক্সট পোয়েম ভলিউমসে তোমরা সায়েন্স পাবে না। If you go to the text of the Abrahamic religions, either Bible, Christianity, Old Testament or New Testament, or your this Quran, you will not get the metallurgy there. You will not get there the applied psychology, physics, chemistry, mathematics, Vedic mathematics. You will not get there the astrophysics. Science is a part of our spirituality, our religion, our dharma, Sanatana dharma, our Hindutva. এবার আসছি আমি আরেকটা জায়গা, আমাদের ব্লান্ডারের জায়গাটা, মূল জায়গাটা হচ্ছে আমাদের যে জীবন বোধ ছিল, সেই জীবন বোধে ছিল কর্মযোগ, জ্ঞানযোগ, সার্চ ফর উইজডম, ভক্তিযোগ, রেসপেক্ট অ্যান্ড লাভ ফর এভরিওয়ান, ফর দ্য সোসাইটি, ফর দ্য আদার হিউম্যান বিইংস, অ্যানিমেলস, প্ল্যান্ট ওয়ার্ল্ড, আদার কান্ট্রিজ, প্রেম যোগ, শক্তির উপাসনা, অ্যান্ড সেই সঙ্গে ডিপ্লোম্যাসি। এই ব্যালেন্স ছিল, সমস্ত কিছুর একটা ব্যালেন্স ছিল। যেটা এসে গেল, তারপরে যে ভ্রান্তি এসে গেছে, আমরা যেন বুঝে নিলাম যে প্রেম যোগটাই বোধহয় একমাত্র, বোধহয় প্রেম, এই আচরণটা করলেই, প্রেম যোগ, অহিংসার আচরণ করলেই বোধহয় সমাজ, সংসার, রাষ্ট্র বাঁচবে। এটা খুব ধারণা, ভুল ধারণা। এই ডোমিনেন্স অন ওয়ান অ্যাসপেক্ট অনলি, নেগলেক্টিং দ্য আদার অ্যাসপেক্টস, এইখানে আমাদের স্খলন শুরু হলো। আমাদের রাষ্ট্র অরক্ষিত হয়ে গেল, আমরা আর্মিকে ডিসম্যান্টেল করলাম, আমাদের বাউন্ডারি অরক্ষিত হয়ে গেল, ফলে ফরেন ইনভেস্টররা ঢুকতে শুরু করলো। নিজেদের সনাতন ধর্ম সম্বন্ধে, ভারতীয় তত্ত্ব সম্বন্ধে, হিন্দুত্ব সম্বন্ধে আমাদের নিজেদের হীনমন্যতা শুরু হয়ে গেল। যখন কোরআন এলো, যখন খ্রিস্টানিটি এলো, তারপর ইসলাম এলো, আমরা মনে করলাম ওরা যেন সুপিরিয়র। যে হীনমন্যতা, এটা আমাদের ভীষণ ক্ষতি করেছে। আর নিজেদের হাজার হাজার বছরের সভ্যতার, তার যে জ্ঞান বিজ্ঞান, তার যে গরিমা, ইতিহাসটা ভুলে গেল।
এবার এই জায়গাটা আমরা উই আর রিভাইভিং না। এই এই রিভাইভ্যালটাই হচ্ছে এই সিকুমাকু কঙ্গু এই পার্টিগুলোর এখন ভয়ের কারণ। ভারতবর্ষ জাগছে তার ইতিহাস ঐতিহ্যের উপর, এটাই ওদের ভয়। সেই জন্যই আজকে নতুন ইকুয়েশন তৈরি করেছে, RSS ইজ ইকুয়াল টু বোকো হারাম, আর ISIS। ওদের ভয় লেগেছে, ওরা সন্ত্রস্ত। এবার আসছি আমি একদম স্পেসিফিক জায়গাতে, যে দেখো তো, তোমরা ভালো করে দেখো তো, আজকের সিকুমাকু কঙ্গুদের ল্যাঙ্গুয়েজে তোমরা দেখেছো কখনো? ওরা কখনো কখনো ইতিহাসে, যখন মনে আছে 1921 যখন কেরালাতে হাজার হাজার হিন্দু খুন হয়েছিল বাই দ্য মুসলিম ফ্যানাটিক্স, সো কল্ড দেয়ার খিলাফত আন্দোলন, গান্ধী একটা কথা বলেছিল। তার উপরে কংগ্রেস কখনো এই কথাটা মেনশন করে? পার্টিশনের সময় যে প্রায় 20 লক্ষ হিন্দু খুন হয়েছিল, এ নিয়ে সিকুমাকু কঙ্গুরা কখনো কথা বলে? তার উপরে ইস্ট পাকিস্তানে প্রায় 40% হিন্দু ছিল, সেটা কমতে কমতে 9% খুন হয়েছে, কনভার্সন হয়েছে, রেপ্ট হয়েছে, ইভিন আরব ল্যান্ডে তারা ট্রান্সপোর্ট হয়ে গেছে অ্যাজ স্লেভস, সেক্স স্লেভস, অ্যাজ লেবার্স। এ নিয়ে কোনো কথা বলে সিকুমাকু কঙ্গুরা? ওয়েস্ট পাকিস্তানে 30% হিন্দু ছিল, কমতে কমতে এখন 1%, এ নিয়ে কেউ কথা বলে? 1984-এ শিখেরা প্রায় দিল্লির বুকে 6000 খুন হয়েছিল, কথা বলে এরা? ইভিন কাশ্মীরে 90s-এ কংগ্রেস জামানাতে হাজারে হাজারে হিন্দু পণ্ডিত খুন হয়েছে, লাখে লাখে হিন্দু পণ্ডিতকে এই ভারতবর্ষে রিফিউজি হতে হয়েছে, এ নিয়ে কোনো কথা বলে? এরা শুধু কথা বলে আর্লি 90s যখন গোধরা কাণ্ড হয়, সেই গোধরা কাণ্ড নিয়ে পাঞ্জাবে, ও আরো বলতে ভুলে গেলাম, মোহনদাস গান্ধীর খুনের পরে প্রায় 5000 হিন্দু ব্রাহ্মণকে মহারাষ্ট্রে খুন করা হয়েছিল, এ নিয়ে কেউ কথা বলে? কিন্তু দিন রাত মাইকে চিৎকার করা হয়, পেপারে চিৎকার করা হয়, মিডিয়া চিৎকার করা হয়েছে, মোদী সরকার খুব খারাপ ছিল, গুজরাটে সে প্রচুর মুসলিম খুন করেছিল। ভাই, মুসলিম খুন হয়েছিল, একটা রিয়াকশন হয়েছিল কিসের প্রেক্ষাপটে? তোমাদের মুসলিম টেরোরিস্টরা গোধরা রেলওয়ে স্টেশনে প্রায় 100 একদম কর সেবক এ থেকে কর সেবক তো পুড়িয়ে মেরেছিলে তোমরা, যে কর সেবকরা কর সেবা করে অযোধ্যা ফিরছিল, তারই রিয়াকশন হয়েছিল। বাট ইট ওয়াজ কন্ট্রোলড, ইট ওয়াজ ইমিডিয়েটলি কন্ট্রোলড, and he called police and army immediately. আর এইটা বাদ দিয়ে কংগ্রেস যেমন ইন্দিরা গান্ধীর সময়, নেহরুর সময়, তারও পরে কতশো রাইট হয়েছে ভারতবর্ষে, এ নিয়ে কত কথা বলো না তোমরা? এরা ভয় পেয়েছে, এরা ভয় পেয়েছে। এবার আসছি আমি একদম আমি তো বলি তোমায়, তোমরা একটা জিনিস বলে রাখি, এই যে এবার একটা জিনিস তোমায় বলে রাখি, একটা জিনিস তোমরা কখনো লক্ষ্য করেছো? ভারতবর্ষে আসছি আমি, এটা পরে আসবো, একটু সরি, একটা পয়েন্ট বলে রাখি আমি। এইবার তোমরা ইন্দিরা গান্ধীকে সেকুলার বলো, আসল মূর্তি দেখো, আর প্যাট্রিয়টিক বলো। আচ্ছা, 1971 বাংলাদেশ ওয়ার, হোয়াট ওয়াজ হার রোল? ইন্দিরা গান্ধী জানতেন যে 14 দিনের যুদ্ধ শেষ হয়ে যাবে? উনি জানতেন 14 দিনের যুদ্ধে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে, ইস্ট পাকিস্তান মুক্ত হয়ে যাবে? উনি জানতেন। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য প্রিপারেশন। উনি জানতেন। মুজিবুর রহমান জানতেন 14 দিনের যুদ্ধে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে, জানতেন, বিকজ বাংলাদেশ অপারেশনের ডিজাইন ইজ ফ্রম সামওয়্যার এলস। ইন্দিরা গান্ধী বেনিফিটটা নিয়েছে, মুজিবুর রহমান বেনিফিটটা নেওয়ার চেষ্টা করেছে। যে মুহূর্তে বুঝতে পারলেন যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ অন্য কারো দ্বারা তৈরি হচ্ছে, অন্য কারো ডিজাইন ফর ডিফারেন্ট পারপাস, ইন্দিরা গান্ধী একদম
ইন্দিরা গান্ধী যদি সত্যি দেশপ্রেমিক হতেন, সত্যি যদি বাংলাদেশ মুক্তিযুদ্ধ যদি আর্নেস্টলি চাইতেন, তাহলে ইন্দিরা গান্ধী এই যে পাক আর্মি রাজাকাররা ইস্ট পাকিস্তানে অ্যাজ পার নিক্সন ডকুমেন্টস 1 কোটি মানুষকে খুন করেছিল, যার মেজর পোর্শন হিন্দুজ, অ্যাজ পার হোয়াইট পেপার্স অফ দি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাবাউট 40 lakhs, তার মেজর পোর্শন হিন্দু। তাহলে ওয়ার ক্রাইম ট্রায়াল করত, পৃথিবীর সব দেশের সভ্য নিয়ম। ওয়ার ক্রাইম ট্রায়াল উনি করেননি। ওয়ার ক্রাইম ট্রায়াল করলে প্যান ইসলামের ক্ষতি হবে, পাকিস্তানের ক্ষতি হবে, ইসলামিক ইন্টারেস্টের ক্ষতি হবে। উনি ওয়ার ক্রাইম ট্রায়াল করেননি। আর আরো ভয়ঙ্কর জিনিস বলে রাখি, 93,000 পাক সোলজার যাদেরকে আমরা অ্যারেস্ট করে রেখেছিলাম, তাদেরকে সসম্মানে উনি ফিরিয়ে দিয়েছেন, উইথাউট এনি ট্রায়াল অ্যান্ড উইথ অল পেমেন্টস। এই সেই কমাসের সমস্ত তাদের যা পেমেন্টস, যা স্যালারি, সমস্ত ইন্ডিয়া গভর্নমেন্ট দিয়েছে। আর আমরা যে 23,000 সোলজার আমাদের অ্যারেস্ট হয়েছিল ভারতীয় পাক জেলে ওয়েস্ট পাকিস্তানে, সেগুলো বার্গেন করে ফেরত আনিনি। ইভিন পিওকে নিয়েও আমরা বার্গেনিং করিনি, আমরা সব দিয়ে দিয়েছি। অর্থাৎ আর্মি যে বিপুল মিলিটারি ভিক্টরি, ডিপ্লোম্যাটিক ভিক্টরি এনে দিল ভারতবর্ষকে, এটাকে ইন্দিরা গান্ধী স্যাবোটেজ করলেন প্যান ইসলামের সাথে, পাকিস্তানের সাথে। ইন্দিরা গান্ধী কখনোই বাংলাদেশ মুক্ত বাংলাদেশ, উনি একটা ওয়ার জিগির চেয়েছিলেন, সাম সর্ট অফ পার্সিয়াল ভিক্টরি। এইটা নিয়ে উনি সামনের অল ইন্ডিয়া ইলেকশনকে ফেস করতে চেয়েছিলেন। বাংলাদেশ মুক্ত হয়ে যাওয়াটা, পরবর্তীকালের পাকিস্তানকে দুর্বল করা, পাকিস্তানকে ব্রেকডাউন করার প্রসেস, এটা উনি বুঝতে পারলেন। সুতরাং তার বাবা এবং গান্ধীর চক্রান্তে ব্রিটিশের সঙ্গে যে পাকিস্তান তৈরি হয়েছিল, যে ভারত বিভাগ হয়েছিল, ওটা ইন্দিরা গান্ধী বুঝতে পারলেন। দ্যাট দ্য প্রসেস অফ দি পার্টিশন যেটা করে গেছিল ওরা, দ্যাট ইজ গোয়িং টু বি আনডান। দ্য কনস্পিরেসি অফ দ্য ব্রিটিশ, গান্ধী, নেহেরু অ্যান্ড জিন্না, পাপগুলো আস্তে আস্তে ধোয়া হবে। The partition will be undone. Partition plan will be undone one day. Step by step, India will proceed towards the reintegration. এটা হচ্ছে গান্ধী নেহেরুদের স্বার্থের বিরুদ্ধে, এই প্যান ইসলামের স্বার্থের বিরুদ্ধে। ইন্দিরা গান্ধী এখানটা স্যাবোটেজ করলেন। কারণ ডিপ্লোম্যাটিক টেবিলে, ভুট্টোর সঙ্গে যখন ডিপ্লোম্যাটিক টেবিলে যখন সিমলাতে, সেখানে আর্মির কিছু করার ছিল না, সেখানে অন্য পাওয়ার্সে কিছু করার ছিল না, সেখানে ইন্দিরা গান্ধীর সুপ্রিম। এইভাবে ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে ক্ষতি করে দিয়ে গেছে, প্যান ইসলামের লাভ করে দিয়ে গেছিলেন। আরেকটা জিনিস, তার আগে নেহেরু, আমি বলে রাখি, এই যে পক তৈরি হয়েছিল, যে কাশ্মীরের একটা অংশ পক হয়ে রয়ে গেল। আর্মি যখন বলছে ভারতবর্ষের আর আমাদেরকে 72 ঘন্টা সময় দিন, আমরা হোল অফ দি কাশ্মীর রিঅকুপাই করছি। ইট ইজ নেহেরু who stopped the army to march forward. This scoundrel went, placed the Kashmir issue on the table of the UN. The scoundrel, the enemy of the country. এবং Nehru did it under the instruction of Edwina Mountbatten. And Edwina did it under the instruction of Mountbatten. And Mountbatten did it for the interest of the British Empire. And that is troubling us. Last 70 years, Kashmir front is the bloodiest, longest, hottest, at the same time coldest and costliest war front of the world. আর জিন্নাকে পাইয়ে দিলেন, কারণ কাশ্মীর যে কনসেপ্টটা, কাশ্মীর পিওর ল্যান্ড ফর দ্য ইসলাম, কাশ্মীর KS সরি পাকিস্তান, পাকিস্তান, এই পাকিস্তানের মধ্যে এই যে একটা আছে PAK, এই কেটা হচ্ছে, কে মানে কাশ্মীর, পি মানে পাঞ্জাব। দেখেন অ্যাপ্রিসিয়েশন, দেখবেন এই পাকিস্তান শব্দটার মধ্যে অনেকগুলো জোনস আছে। PAK কা মানে কাশ্মীর, মানে কাশ্মীর বাদ দিলে ওদের পাক স্বপ্নটা, পাকের ডিজাইনটা কমপ্লিট হচ্ছে। পাকিস্তানটা, কাশ্মীরটা পাইয়ে দিলে, দিস ইজ। আর ব্রিটিশের ডিজাইনকে এক্সিকিউট করতে জিন্নার সঙ্গে ট্যাক্টফুলি সব থেকে বেশি
হাতে হাত মিলিয়েছে গান্ধী আর নেহরু। কারণ নেহরু ইজ নট এ হিন্দু, নেহরু ইজ নট এ হিন্দু, হিজ ডিএনএ ইজ এ মুসলিম। Indira, by that, is a Muslim. Also by marriage is a Muslim. And আমি আগেও বলেছি, মোহনদাস গান্ধী most possibly biologically is a Muslim. His father is not a Hindu. His father, a legal father, is maybe Hindu, but biological father most likely is not Hindu. And বরাবর সারা জীবন মুখে রাম নাম, সারাদিন মুখে রাম রাজ্যের কথা, মুখে রাম ভজন, আর রাম রাজত্বের কনসেপ্টের সব থেকে বড় পয়জন ইজ গান্ধী। ভারতবর্ষে লিয়াকত খিলাফত মুভমেন্ট, হাজারে হাজারে হিন্দু খুন হয়েছে, কখনো কোনো কথা বলেননি, প্রতিবাদ করেন। খিলাফতের কনসেপ্টে ভারতবর্ষে উনি তৈরি করেছেন, ডিসকাউন্টার। সেই সূত্র ধরে সোনিয়া নিজে বাই ডিএনএ খ্রিস্টান। Sonia is not only a Vatican agent, he is also a foreign agent of KGB. Maybe agent can be of many forces. A agent can be any agent of many enemies of the country. Agent can be of many forces. He is agent of many countries, many forces. And Sonia, ekdom frankly, each activity you see is basically anti-Hindu. And ভারতবর্ষের প্রেক্ষাপটে আমি আবার বলে রাখছি, অ্যান্টি হিন্দুত্ব ইজ বেসিক্যালি এগেনস্ট ভারতবর্ষ। আজকে সহজ, আজকে হোয়াট ইজ ইউএসএ? ইউএসএ, হোয়াট ইজ ইউএসএ? ইউএসএ বেসিক স্ট্রাকচারটা কোথায়? দিস দ্য ক্রিশ্চিয়ানিটি, অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, the core of their modern civilization, the core of the modern civilization, and white race, and core the Christianity, Protestant Christianity. This is the core of their nationhood. US concepted. The law is for all. Black is also welcome there. Black enjoys their equal rights. Other religions enjoy equal rights, but that is a different thing. But core is this. In England, same. White race, Christianity. Go to Russia. What is Russia? Orthodoxy. The central thing is orthodoxy. That concept. Each nation, the নিজস্ব একটা কোর থাকবে। এই কোর থাকা, এই কোরটাকে যদি আঘাত করে, তাহলে সেই সভ্যতাটা ধ্বংস হয়ে এরোড করে যাবে। ভারতবর্ষের কোর হচ্ছে ভারতবর্ষের সনাতন আদর্শ, হিন্দুত্ব। আর এইসব বড় বড় পণ্ডিতরা বলছে হিন্দুত্ব, কয়েকদিন আগে কে লিখেছে, তার আগে হিন্দুত্ব শব্দ ছিল না, সংস্কৃত টার্ম। হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য টার্ম হিন্দু? টার্ম হিন্দু শব্দের উৎপত্তি কোথায়? ভারতবর্ষ যখন বৈদিক যুগে, বৈদিক সভ্যতা গোটা পৃথিবীকে রুল করছে, মধ্য আমেরিকা থেকে আরম্ভ করে হোল ওয়েস্টার্ন এশিয়া, মেডিটেরিয়ান রিজিয়ন, আফ্রিকান রিজিয়ন, আপ টু প্রশান্ত মহাসাগর, সারা ভারতবর্ষ, সেন্ট্রাল এশিয়া, সর্বত্র। তারপর আস্তে আস্তে বৈদিক যুগটা আস্তে আস্তে এরোড করে ভারতবর্ষে আসছে রামায়ণ মহাভারতের যুগ। বৈদিক যুগ তো কয়েক লক্ষ বছরের, রামায়ণ মহাভারতের যুগ, এই যুগ 5000 থেকে 4000 বছর। রামায়ণ আজকে হয়ে গেল 5000 ইয়ার্স, এরা হিস্টোরিক ইয়ার। মহাভারত তারপরে 1000 বছর পরে, সেও 4000 ইয়ার্স সভ্যতা। হিন্দুত্ব, মানে হিন্দু শব্দটা কি করে আসছে? তোমরা দেখো হিন্দু শব্দটা কি করে আসছে। হিন্দু শব্দটা কেন আসছে? কারণ সিন্ধুর সভ্যতাকে তো কেন্দ্র করে আস্তে আস্তে সিন্ধু সভ্যতা তৈরি, শুধু সিন্ধু সরস্বতী সভ্যতা। আমাদের সভ্যতার আদি হচ্ছে সিন্ধু এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত সভ্যতা এক্সকাভেটেড হয়েছে, সেখানে পেরু থেকে আরম্ভ করে মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, আমেরিকা, ওদিকে ইজিপ্ট, ওদিকে ওয়েস্ট এশিয়াতে বিভিন্ন এরিয়াতে, চায়না, সিরিয়া, সর্বত্র। দ্য ওল্ডেস্ট
হিউম্যান সিভিলাইজেশন যেটা হচ্ছে এক্সকাভেটেড ইজ অ্যাবাউট 7,500 years of the সরস্বতী সিন্ধু সভ্যতা, which is in continuity with the তোমার যেটা এখন পাকিস্তানে পড়ে গেছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, এই তো সিন্ধুর 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 কুলে কুলে। এবার সিন্ধুর অনেকগুলো ট্রিবিউটারি আস্তে আস্তে বিকেম ড্রাই, and human civilization shifted, a part shifted towards the west, towards the Iran, and a part shifted towards the east, the Gangeticness. এটা আস্তে আস্তে সভ্যতা শিফট করলো। কিন্তু একটা জিনিস দেখো, তার আগে তুমি তাকাও, গ্লোবটার দিকে তাকাও, you look towards the northwest area, you see the lands, ওখানে যেমন সিরিয়া, ওখানে যেমন ইরান বললাম, ইরান তো একসময় ল্যান্ড অফ ওয়ার্সিপার্স অফ দি সান, জুরাথ্রাস্টিয়ানস, সান ওয়ার্সিপার্স। কিন্তু উপরের দিকে তাকাও, কে কে বসে আছে ওখানে? কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এই তো ল্যান্ডগুলো। এইখানে আস্তে আস্তে বৈদিক সভ্যতা ড্রাই করছে, ভারতের সভ্যতার কন্ট্রোল আস্তে আস্তে চলে যাচ্ছে, আস্তে আস্তে অন্য সভ্যতাগুলো, অন্য রিলিজন প্রবেশ করছে। সেই প্রভাবে আমাদের একটা অংশ আফগানিস্তান আমাদের হাতছাড়া হয়ে গেল। ঠিক একই প্রসেসে একসময় আমাদের পাকিস্তানটা হাতছাড়া হয়ে গেল। যে দেখো, এই যে সব জায়গাতে স্থান এইখানকার লোকেরা ভারতবর্ষের সিন্ধু উচ্চারণ করতে পারত না, উচ্চারণ করতে পারত না, উচ্চারণ পারত না, ওরা শকে উচ্চারণ করত। ওদের কাছে সিন্ধু বিকেম দ্য হিন্দু। অ্যান্ড এই যে ল্যান্ডটাকে ওরা বহু হাজার বছর ধরে বলছে হিন্দুস্তান। সিন্ধুর এদিকের দেশ যা, তাকে বলছে হিন্দুস্তান। সিন্ধুর এপারের দেশকে সিন্ধুস্তান না উচ্চারণ করতে পেরে বলছে হিন্দুস্তান। আর ভারতবর্ষের এই সভ্যতার ইতিহাসটা ইউরোপ জানছে কাদের কাছ থেকে? ইউরোপ জানছে ওদের কাছ থেকে, ওয়েস্ট এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার কাছ থেকে। ওরা জানছে ট্রেড রিলেশনস, ওরা জানছে ভারতবর্ষের একটা জায়গা আছে, ল্যান্ড অফ গোল্ড অ্যান্ড ল্যান্ড অফ স্পাইস। ওরা ল্যান্ড রুটে আসার চেষ্টা করছে, কিন্তু মার খাচ্ছে। তাই ওরা সি রুটে আসছে। কিন্তু মনে রেখো একটা কথা বলি, দি সি রুট টু ইউরোপ, টু আফ্রিকা, টু আমেরিকা, very ancient, known to our old ancient sailors. যে লোকে বলে না যে ভাস্কো ডা গামা সি রুট আবিষ্কার করেছে ফ্রম দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউরোপ টু ইন্ডিয়া, ভুল কথা। আমাদের সেলার্সরা ভাস্কো ডা গামাকে আফ্রিকার লোয়ার পোল থেকে ডিরেকশন দিয়ে নিয়ে এসছে টুয়ার্ডস কেরালা। যে লোকে বলে না আলেকজান্ডার ভারতবর্ষে এসে ভারত বিজয় করতে এসেছে, নাকি এখানে জয়ী হয়েছিল? রং, হি ওয়াজ ডিফিটেড বাই পু। এন্ড আমাদের ট্রেডার্সরা, আমাদের সেলার্সরা, আমাদের নেভি কয়েকশো বছর সারা আরব সাগর, ভূমধ্য আরব সাগর, ভারত মহাসাগর দাপিয়ে বেরিয়েছে। যে নেভি ট্রেড করেছে towards Philippines, Indochina, ওদিকে towards the Africa. We had the strongest navy in the ancient world. তো এই রিলেশনসগুলো, আমাদের ভারতবর্ষকে ওরা বলতে শুরু করেছিল হিন্দুস্তান, এবং হিন্দুস্তান টার্মের উৎপত্তি বহু হাজার বছর। এবং আমরা যে ধর্ম, আমাদের ধর্ম, আমরা যেটা, ওরাই বলছে হিন্দু ধর্ম, হিন্দুইজম, হিন্দুত্ব, এবং সংস্কৃত টার্ম ইজ হিন্দুত্ব। আবার এই যে খবরটা যখন ইউরোপ পাচ্ছে, ইংল্যান্ড পাচ্ছে, ওরা আবার উচ্চারণ করতে পারে না, ওরা হকে বলে, আই বলে। হিন্দুকে এখানে সিন্ধু হয়ে গেল হিন্দু, আর হিন্দু ওখানে হয়ে গেল ইন্দু, from Hindu to India. And in that way,
The term Hindu became worldwide. And when subsequently, for 1,000 years, Islam ruled us, they called us Hindu. And they used the term Hindu in abusing, to abuse us. কারণ পারস্য ল্যান্ডে, ইরান অঞ্চলে হিন্দু শব্দের মানে হচ্ছে the black, the ugly, the uneducated, the wretched. আমরা কালো, ঠিক আছে। এবার এই যে এখন বলে না হিন্দুত্ব, এই যে নতুন টার্ম মাত্র কয়েক বছর আগে কে লিখেছে কোন বই, we are known as Hindu for thousands of years to the outer world and to the Europe for few hundred or some years as India. And এই হিন্দুত্বই হচ্ছে আমাদের ভারতীয়ত্ব, এটাকে ধরে রাখতে হবে। এই কোর জায়গা চলে গেলে, ভারতবর্ষের কোর চলে গেলে, আমরা এই হিন্দুত্ব নিয়েই, এই কোর নিয়ে আমরা দেশ বিদেশ থেকে যত রিফিউজি এসেছি, খ্রিস্টিয়ানস কেমস, জিউস কেম, যখন খ্রিস্টিয়ান প্লাস জিউসের মধ্যে মারামারি হয়েছে 2000 বছর আগে, খ্রিস্টিয়ানস টুক রিফিউজি, Jews took refuge. We gave them shelters. Iranians এসছে, ইউরোপ থেকে লোক এসছে, পোল্যান্ড থেকে লোক এসছে। ইসলামের সঙ্গে যখন দ্বন্দ্ব হয়েছে, we have given shelter, a peaceful shelter, যুগে যুগে পৃথিবীর বিভিন্ন মানুষকে। আর আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে ডেমোক্রেসি শিখবো না। ডেমোক্রেসি, আমাদের দেশে ডেমোক্রেটিক কান্ট্রি ছিল প্রাচীন ভারতবর্ষ। আমরা সেকুলারিজম শিখবো না। Our secularism is much higher. We can receive everyone. কিন্তু এই জায়গাটায় সেকুলারিজম নাম করে সবাইকে রিসিভ করব, আর প্রতিদানে এসে আমাদের বুকে ছুরি মারবে, এটা এই অহিংসার নামে এটা যুগ যুগ চলতে পারে, যুগ যুগ চলতে পারে। আর ডেমোক্রেসি পৃথিবীতে 50টা মুসলিম কান্ট্রি, কোনটা ডেমোক্রেট? কোথায় সেকুলারিজম? Almost no Muslim country is secular, not even in their text of the constitution. তুর্কি বলে মুখে টেক্সটে on constitution secular, but what he practices? Christian country, 150টা খ্রিস্টান কান্ট্রি হচ্ছে খ্রিস্টিয়ান, but they practice in law equality for all. Equality is their state rule, but the core is Christianity. তো ভারতবর্ষ পৃথিবীতে কেন একটা হিন্দু কান্ট্রি থাকবে না? If Hindus are tortured in any corner of the globe, where they get the shelter? আজকে last 70 years Hindus are neglected. Hindus are second-class citizens, unwanted dogs. ভারতবর্ষে কোনো স্টেটের, কোনো সেন্টারের, কোনো মস্কে, কোনো চার্চে কোনো কন্ট্রোল নেই। কাউকে ট্যাক্স, তাদের কোটি কোটি টাকার ইনকাম, কোনো ট্যাক্স দিতে হয় না। আর মন্দিরের যে প্রপার্টি, মন্দিরের যে ইনকাম, সেখান থেকে ট্যাক্স নিয়ে নেয় ভারত সরকার বা রাজ্য সরকারগুলো। আর মন্দিরগুলো নেগলেক্টেড পড়ে থাকে। Why Hindus will only pay tax? The temples? Is this secularism? আজকে এই কথাগুলো আসছে। কয়েক আগে একটা ভালো জাজমেন্ট কর্ণাটক হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ থেকে এসেছে, সম্ভবত সূর্যকমল মুখোপাধ্যায় বলে ওখানকার চিফ জাস্টিস। গুড ভার্ডিক্ট, যে ওখানে একজন ওই মুসলিম ছিল টাইরেন্ট, যাকে খুব নাম করে টিপু সুলতান, নাকি খুব বড় স্বাধীনতা সংগ্রামী, খুব মহান সেকুলার স্বাধীনতা সংগ্রামী। অন দ্য হিস্টোরিক ফ্যাক্টস,
The verdict is from the Chief Justice's bench of the Karnataka High Court of Subra Kamal Mukherjee is he was not a freedom fighter. He was an Islamist jihadist. এখন এই যে জিনিসগুলো আসছে আস্তে 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 এতে কারণ ভারতবর্ষ তার সত্তাকে খুঁজে পাচ্ছে, সার্চিং দ্য ট্রুথ, সার্চিং ইটস পাস্ট হেরিটেজ, সায়েন্স, ওল্ড নলেজ, উইজডম। ভারতবর্ষ যতটা খুঁজে পাবে না, যত খুঁজবে, সেই সঙ্গে মডার্ন সায়েন্সকে যখন সে আরো ইনভাইট করবে, তার বেসটা অনেক স্ট্রং হবে, তার বুকের গর্বটা অনেক বেশি, স্পিরিচুয়ালি নতুন ভারতবর্ষ অনেক বেশি স্ট্রেংথ পাবে। এই জায়গাটাই হচ্ছে সিকুমাকু কঙ্গোদের ভয়। তাই আজকে ওদের ইকুয়েশন নতুন ডিসকভারি, আরএসএস ইজ ইকুয়াল টু বোকো হারাম, যারা আফ্রিকাতে লক্ষ লক্ষ শিশু মা বোনকে খুন করছে, রেপ করছে, খুন করে যাচ্ছে, বোকো হারাম। আর আইএসআইএস, পাকিস্তানের আইএসআইএস, যারা হাজারে হাজারে খুন করে যাচ্ছে। এদের গুরু নেহেরু, গান্ধী, এরাই সুভাষ বোসকে একদিন দেশদ্রোহী বলেছে। মাই ফ্রেন্ডস, নেভার ফরগেট, নেভার। জ্বলন ধরেছে ওদের, প্রচন্ড জ্বলন ধরেছে ওদের। ওদের ভয়ের কারণ ভারতবর্ষ তার আত্মাকে খুঁজে পাচ্ছে, তার কোর আইডেন্টিটি খুঁজে পাচ্ছে, সার্চিং দ্য কোর আইডেন্টিটি। এই জায়গাটাই ভয়ের কারণ। নেহেরু, গান্ধী, এরাই সুভাষ বোসকে একদিন দেশদ্রোহী বলেছে। দেখি, মাই ফ্রেন্ডস, নেভার ফরগেট, নেভার। জ্বলন ধরেছে ওদের, প্রচন্ড জ্বলন ধরেছে। আচ্ছা, ইন্দ্রাশিস কি বলেছে? ভয়ের কারণ। ঠিক আছে, আত্মাকে খুঁজে পাচ্ছে। ইন্দ্রাণী দেখছি, ঠিক আছে। কোঙ্কালি গেল, এই জায়গাটাই ভয়ের কারণ। তাপস কঙ্কনা কি বলেছে? এটা বহু আগে বলেছে, এটা হিস্টোরিক ডকুমেন্ট। দিস হিস্টোরিক ডকুমেন্ট 1947 এ পার্টিশন ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, সেই সময় ডোমিনেন্স স্ট্যাটাস পেয়েছে ইন্ডিয়া। ইট ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্স। হিস্টোরিক ডকুমেন্টস। বাংলাদেশের খালিফা পদ অবলুপ্ত করা নিয়ে আন্দোলন হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল। ভারতবর্ষে প্রথম প্রো ইসলামিক মুভমেন্ট গান্ধী শুরু করেছিল। জানতামই না মৌলানা আবুল কালাম নেতাজির রিলেশন কেমন। ও, তুমি জানতে চেয়েছো? আমি দেখে চার বিকাশ। আচ্ছা, এবার বলে রাখি তোমাকে, মৌলানা আজাদ তুমি জানতে চেয়েছো, এইটা আমি বলে শেষ করে দেবো। কতক্ষণ বলেছি জানি না। আজকে আমি পরে একটা ইংরেজি পাঠ করবো। থাক তোমরা, ও সরি 5 ঘন্টার বেশি হয় না, বিরক্ত করবো না। তোমরা আবার বলবে দেখো আমাদের বেশি জ্ঞান দিচ্ছে না। শোনো, ও মৌলানা আবুল কালাম আজাদ এন্ড সুভাষচন্দ্র। বলে রাখি, মৌলানা আবুল কালাম আজাদ একদম তার এডুকেশন লাইফটা হচ্ছে চাইল্ডহুড এডুকেশন ইন মক্কা, ফান্ডামেন্টালি ইসলামিস্ট। উনি একটা ভাষাই জানতেন, সেটা হচ্ছে উর্দু। একটা বই ভালো করে পড়েছেন, ভালো করে, কোরআন অ্যান্ড কোরআন রিলেটেড লিটারেচার। তারপর উনি ভারতবর্ষে এসেছেন, বিহার এবং ক্যালকাটাতেই ওনার কর্মজীবন। ব্যক্তিগত জীবনে উনি খুব, যে ফ্র্যাঙ্কলি কোনো খারাপ ব্যবহার খুব একটা করবেন না, কিন্তু কিন্তু 1937 কিন্তু গান্ধী সার্কেলের লোক, পিওরলি গান্ধী সার্কেল পার্সন, গান্ধী অরবিটেড পার্সন। একদম তার রাজনৈতিক জীবনে নিজস্ব খুব একটা ইন্ডিপেন্ডেন্ট ভিউজ খুব কোথাও একটা দেখিয়ে দেয়। গান্ধী সার্কেলের মানুষ। 1937 ইন্ডিয়ার পক্ষে, বেঙ্গলের পক্ষে খুব ভেরি ক্রুশিয়াল। Bengal at that time is the biggest province of this India, British India, and most important politically and economically. সেই বেঙ্গলের
1937 যখন স্টেট ইলেকশনটা হলো, ইলেকশনের প্রেক্ষাপটে 3টে পার্টি তার এমএলএ পেল, কংগ্রেস, ওদিকে মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি অফ ফজলে হক। কৃষক প্রজা ফজলে হকের মেইন জায়গাটা ছিল ইস্ট বেঙ্গলের কৃষকদের মধ্যে, গরিব কৃষকদের মধ্যে, একটা বড় অংশ ছিল মুসলিম। এইবার বলে এই জায়গাটা, এই ফজলে হকের সঙ্গে আশুতোষ মুখার্জি, পরবর্তী শ্যামাপ্রসাদ মুখার্জি, সুভাষ বোস, শরৎ বোসের খুব ভালো সম্পর্ক, মধুরতম সম্পর্ক। উনি কখনো ইসলামিস্ট ছিলেন না। আমি একটা কথা বহুবার বলেছি, বাংলার রাজনীতি বাঙালিত্বের দিক থেকে, বাঙালি, হিন্দু নয়, মুসলিম নয়, বাঙালিত্বের দিক থেকে, বাঙালি, পিওর বাঙালি পলিটিক্স, উঁচু মাপের নেতৃত্বে সিআর দাস, তারপরে ফজলে হক। এই ইলেকশনে দেখা গেল কংগ্রেস নিজের ক্ষমতায় আসতে পারবে না, মুসলিম লীগও পারবে না। এই সময় ফজলে হকই প্রপোজাল দিলেন। প্রপোজালটা হচ্ছে কি, মুসলিম লীগকে ক্ষমতা থেকে বাইরে রাখতে হবে এবং করতে গেলে কংগ্রেস, কৃষক প্রজা পার্টি, কংগ্রেস কেপিপি কোয়ালিশন মিনিস্ট্রি তৈরি করতে হবে। এ নিয়ে সুভাষ বোসের সঙ্গে সবরমতীতে গান্ধীর আলোচনা হয়েছিল। গান্ধী ইনিশিয়ালি এগ্রিড। সুভাষ কলকাতায় ফিরে এলেন, ফিরে এসে এবার নাও স্টার্টিং দ্য প্রসেস অফ কোয়ালিশন মিনিস্ট্রি, কেপিপি অ্যান্ড কংগ্রেস। তখন মনে রাখো কংগ্রেসের কিন্তু প্রায় তিনটে গ্রুপ। একটা হচ্ছে তোমার সুভাষ শরতের একটা, ওদের একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে খাদি গ্রুপ, যেখানে গান্ধীকে দেবতা মনে করে, একটা সেনগুপ্ত গ্রুপ, ওটা ইস্ট বেঙ্গল বেস, যে সেনগুপ্ত গ্রুপ। এর মধ্যে কিছু কংগ্রেস এমএলএ রাজি ছিল, কিন্তু পরবর্তীকালে গান্ধীর মাথায় বিষ ঢোকায় এই আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদের বেঙ্গল পলিটিক্স খুব একটা খুব বড়, খুব সিগনিফিকেন্স ছিল না, কিন্তু মৌলানা আবুল কালাম গান্ধী খুব বিশ্বাস করত। এবং এই আবুল কালাম আজাদ অ্যান্ড বিড়লা কোনো পলিটিক্যাল বেস ছিল না, কিন্তু বিড়লা বিগ বিজনেসম্যান। গান্ধীর গোটা ভারতবর্ষ, ভারতের বাইরে সমস্ত যাতায়াতের খরচপত্র দেওয়া, বিড়লা বাড়িতে থাকা, মানে বিড়লার একটা ইনফ্লুয়েন্স ছিল অন গান্ধী। এই বিড়লা অ্যান্ড আর একজন বাঙালি, সম্ভবত কিরণ শঙ্কর রায়, এই তিনজন বীজ ঢোকায় গান্ধীর মাথায়। এবার গান্ধী নেহেরুকে পিকচার, দে প্রিভেন্টেড বেঙ্গল কংগ্রেস টু ফর্ম এ কোয়ালিশন উইথ কেপিপি। এই যে হলো না, এই প্রেক্ষাপটে মুসলিম লীগ ক্ষমতায় এসে গেল। তখন ফজলে হক দেখলো এই তো মুশকিলের অবস্থা, একটা মিনিস্ট্রি তৈরি করতে হবে। তখন ফজলে হকের বক্তব্য ছিল কংগ্রেসের কাছে যে ওপার বাংলার মেজরিটি মানুষ আমাকে তখন প্রধানমন্ত্রী বলা হতো, দেখতে চায়। তোরা শুধু আমাকে, সুভাষ আর শরৎকে, বয়সে ছোট সুভাষ শরৎ, তোরা আমাকে শুধু প্রধানমন্ত্রী করে দেবে, মুখ্যমন্ত্রী করে দেবে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একই জিনিস, কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট পোর্ট তোরা দেখবি, আমি ইকোনমিক্স অত ভালো বুঝি না। হি হচ্ছে ব্রিলিয়েন্ট পারসন। ফজলে হক ম্যাথমেটিক্স খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পরবর্তীকালে খুব ব্রিলিয়েন্ট লয়ার, ব্রিলিয়েন্ট পারসন। তোরা ইম্পর্টেন্ট পোর্টফোলিওগুলো দেখবি, আমাকে শুধু প্রধানমন্ত্রী, কারণ ওপার বাংলার মানুষ আমাকে ওরা প্রধানমন্ত্রী দেখতে চায়, ব্যাস তোরা সব দেখবি। এতে মুসলিম লীগ দূরে থাকবে, ক্ষমতায় আসতে পারবে। It is Gandhi, Nehru and this Azad, Bidla. Still now Bidla Empire headquarter, Calcutta. এদের বিষে বঙ্গদেশে কৃষক প্রজা পার্টি, মুসলিম লীগ মিনিস্ট্রি হলো না, কৃষক প্রজা পার্টি, কংগ্রেস ওয়ার্ল্ড মিনিস্ট্রি হলো না। এবং এই টার্মলেই তৈরি হয়ে গেল কৃষক প্রজা পার্টি, ফজলে হক, মুসলিম লীগ মিনিস্ট্রি।
মুসলিম লীগ ইনিশিয়ালি ফজলে হককে প্রধানমন্ত্রী রেখেছিল, পরবর্তীকালে ব্রিটিশ গভর্নর চক্রান্ত করে ফজলে হককে সরিয়ে দেয়। আস্তে আস্তে মুসলিম লীগ একা সুপ্রিম পাওয়ারে চলে আসে। বাঙালির দুর্দিন শুরু, বাংলার পার্টিশনের পথ তৈরি হয়ে গেল। ভারতবর্ষের দুর্ভাগ্য পার্টিশনের ইনিশিয়েশন যদি হয় দিস পলিটিক্যাল ইভেন্ট। এবং আজকে যে নর্থ ইস্ট ইন্ডিয়া ভারতের পার্ট আছে, এর কৃতিত্ব সুভাষচন্দ্রের। ওই 37 আসাম, তখন আসামের মধ্যে ছিল এই ছখানা যে আর আদার স্টেটস, মেঘালয়া, মিজোরাম, মণিপুর, এই সবগুলো আরো 6টা স্টেটস, সবাই মিলেছিল আসাম। এই হোল রিজন মুসলিম লীগ গভর্নমেন্ট। এই গান্ধীর অ্যাটিটিউডের জন্য গান্ধী নেহেরু তখন হাই কমান্ড কংগ্রেস, ওদের ক্যালাসনেসের বলো, ওদের they are not serious about all these things. They are only interested about their own hegemony, own personal interest, own group interest. ভারতবর্ষ বলেছি কখনো ওদের প্রায়োরিটি ছিল না, নেভার। মুসলিম লীগ সাদুল্লাহ গভর্নমেন্ট তৈরি হয়েছে, সুভাষচন্দ্র দৌড়ে গেলেন ওখানে 1938। ওখানে বসে থেকে প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট এমএলএ যারা মুসলিম লীগ গভর্নমেন্টকে সাপোর্ট করতো, ডেকে ডেকে এনে সাপোর্ট উইথড্র করালেন। মুসলিম লীগ গভর্নমেন্টকে ফেলে দিলেন, ফেলে দিয়ে বরদলৈ, যার নামে এখন গৌহাটি এয়ারপোর্ট, বরদলৈকে পিএম করে সমস্ত ইন্ডিপেন্ডেন্টদের সমর্থনে উনি গৌহাটি তখন গৌহাটি ওয়াজ নট দ্য ক্যাপিটাল, শিলং ওয়াজ দ্য ক্যাপিটাল দ্যাট টাইম অফ দ্য জায়ান্ট আসাম। উনি পিএম পদে বসিয়ে কলকাতা ফিরলেন। দ্যাট সেভড হোল of the northeast region, Assam region, from the hands of the Islamic fundamentalists. And that's why the whole northeast is in India. সেই অ্যাঙ্গেলে আজাদ is a very bad man. আবার পরবর্তীতে দেখো তুমি, এই আজাদ আবার যখন পার্টিশন অফ ইন্ডিয়া হচ্ছে, তখন তার ভলিউম যেটা লিখছে দেখছি আমি 47-48, and Azad became the first education minister. Is basically Islamist, and এবং পরবর্তীতে 30 বছর ভারতবর্ষের all education ministers are from Muslims. That's why in education, in history books, you will see the dominance of the Arab kings, the Mughal kings. Our ancient history is not focused only foreign যারা rulers, ইসলামিক রুলার্স যারা উজবেকিস্তান থেকে এসেছিল, যারা মুঘল, যারা ওদের নাম তুমি জল জল করে চলছে। এই হিস্ট্রি পড়ানোর উদ্দেশ্য হচ্ছে দেখো ভারতবর্ষকে দেখানো, ইউ আর আনফিট টু রুল ইউর কান্ট্রি। ইউ সি দ্য ফরেনার্স এন্টার হিয়ার, কনকার্ড ইউ, ইউ আর ডিফিটিস্ট, ইউ আর অলওয়েজ ডিফিটেড। এন্ড হিস্ট্রি ইজ আমাদের নাম্বার অফ ভিক্টরিজ মোর, নাম্বার অফ ডিফিটস। আমাদের গ্লোরিয়াস হিস্ট্রি থেকে একটা এম্পায়ার 700-800-1000 বছর করে টিকেছে, সেইগুলো কিন্তু স্থান পায় না ভারতের ইতিহাসে। ইসলামিক হিস্ট্রি কে কোন মুঘল রাজা 20 বছর রাজত্ব করেছে তা নিয়ে চ্যাপ্টার লেখা আছে, আর আমাদের আগে একটা রাজা ফ্যামিলি ডাইনেস্টি 400-500-1000 বছর রুল করে গেছে একটা জোনসে, এগুলো ফোকাসড হয় না। কোথায় চলে যাচ্ছে, এবার আসছি আমি। এই কিন্তু একটা চ্যাপ্টার লিখেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, যেটা বলার ভলিউম, লিখেছে ড্রিম ইজ ডেড। জানি না এই শখটা উনি কেন পেলেন, বেসিক্যালি তো ইসলামিস্ট। কেন তাহলে কোন রকম বিবেকে লেগেছিল এত বড় ম্যাসাকারের পরে, পার্টিশনটার জন্য এত ম্যাসাকার হয়ে গেল, কোথাও বিবেকে লেগেছিল? তো বিবেকে লেগেছিল জানি না। বাট একটা জিনিস বলে রাখি, আবার এই আজাদ কিন্তু মনে রাখবেন, আজাদ যখন 1938-এ যখন সুভাষচন্দ্রকে যখন কংগ্রেসের মধ্যে টর্চার করা হচ্ছে, তাড়াবার চেষ্টা হচ্ছে, আজাদ সেই সার্কেলের। আবার আজাদ সম্বন্ধে কিন্তু সুভাষচন্দ্রের কথা কোনো কটূক্তি নেই, খুব সামান্য আছে, সমালোচনা আছে। মহাকাল পর্যায়ে তিনি
সুভাষচন্দ্র আজাদ সম্বন্ধে এক জায়গায় বলছেন যে আজাদও এই পার্টিশন নিয়ে দুঃখ পেয়েছিলেন। আজাদের দুঃখের কারণটা কি জানি না। এই দুঃখ কি এই কারণে? নট এক্স্যাক্টলি ফর পার্টিশন, মেবি। তার দুঃখ হচ্ছে ব্রিটিশ তো ভারতে তোমার মুঘলদের কাছ থেকে ক্ষমতা নিয়েছিল। তাহলে ব্রিটিশের উচিত ছিল মুঘলদের হাতেই, মানে ইসলামের হাতেই ক্ষমতা দিয়ে যাওয়া। তার পরিবর্তে ভারত নেহেরুকে ক্ষমতা দিয়ে গেল। বোধহয় ইসলামের সবটা ফেরত পাওয়া হলো না, শুধু পাকিস্তানটুকু পেয়েছে, হতে পারে, জানি না। কিন্তু বেসিক্যালি লোকটা কোর অফ দি মাইন্ড যে ইসলামিস্ট, তার প্রকাশটা কম হয়েছে। উনি ইংরেজি একটা লাইন বুঝতে পারতেন না, পড়তে পারতেন, বাংলাতেও ভালো কথা বলতে পারতেন না, যদি বাংলায় বহুদিন কাটিয়েছে। বেসিক্যালি উর্দু ভাষী, এবং উর্দুই পড়তে পারতেন, ওনার সমস্ত লেখা উর্দুতে, একদম ফান্ডামেন্টালিস্ট। এটুকু বলে রাখি। আমি তার বাইরে মহত্ব কিছু আছে কিনা আমি জানি না। তোমাদের আমি দেখি তোমাদের আর কিছু প্রশ্ন আছে কিনা দেখি। প্রশ্ন আছে না তাপস, এটা বাগদাদের খালিফা পদ নয়, এটা বাগদাদ বেস্ট নয়, এটা ছিল তুরস্ক বেস্ট। তখন খালিফার হেডকোয়ার্টার ছিল তুরস্ক। না তাপস, এটা বাগদাদের খালিফা পদ নয়, এটা বাগদাদ বেস্ট নয়। তখন সেই সময়টা ছিল এটা খালিফা at the time of the end of the first Great War, খালিফার হেডকোয়ার্টার তখন ছিল তুরস্ক। Turusk was defeated by the time of the end of the first Great War. Defeated in the first Great War. Let me stop here today.